ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের একটি নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়টি হলো অভিব্যক্তি ও অভিযোজন। এই অধ্যায়টির মধ্যে অভিব্যক্তি অংশের যে জীবনের উৎপত্তি নামক উপ অংশটি আছে, সেই অংশটি আজকে তোমাদের শুরু করব। প্রাণ প্রাচুর্যে ভরা এই পৃথিবীতে বিভিন্ন প্রকার জীবের সমাহার দেখতে পাওয়া যায়। এখানে যেমন এককোষী জীব দেখতে পাওয়া যায়, তেমনি বৃহদাকায় প্রাণী এবং উদ্ভিদেরও দেখা মেলে। তোমরা জানো যে পৃথিবীতে আজও কত লক্ষ লক্ষ জীব আছে, তাদের পরিচয় এখনও অজানা। মানুষ তার সভ্যতার অগ্রগতির সাথেই জানতে চেয়েছে যে পৃথিবীতে জীবনের সূত্রপাত কখন ঘটে, কেনই বা আমাদের পৃথিবী এত বৈচিত্র্যময় জীব বা জীবনের সমাহার থাকে। সৃষ্টির প্রথম থেকেই কি বৈচিত্র্য বা এই জীব সমাহার পৃথিবীতে ছিল, বা সৃষ্টির পর থেকে নানা পরিবর্তনের মধ্যেই কি আজকের এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি? যদিও পুরাতন কালে এই সমস্ত প্রশ্নের উত্তর সম্পূর্ণভাবেই নির্ভরশীল ছিল ঈশ্বরের উপর, অর্থাৎ সংস্কারচ্ছন্ন মানুষ ঈশ্বরকেই সৃষ্টির মূল এবং কার্যকারণ হিসাবে স্বীকার করে নিয়েছিল। কিন্তু খ্রিস্টপূর্ব ৪র্থ এবং ৫ম শতাব্দীতে গ্রিক দার্শনিকগণ সৃষ্টির রহস্যের ব্যাখ্যা করতে গিয়ে ভিন্ন মত পোষণ করে থাকেন। তোমরা দেখেছো যে জেনোফেন নামে একজন বিজ্ঞানী বা দার্শনিক বলা ভালো, দার্শনিক বিজ্ঞানী খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে জীবাশ্ম আবিষ্কার করেন। এটা দেখতে পাচ্ছ, এটা একটা জীবাশ্মের ছবি। তিনি জীবাশ্মকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে তিনি দেখেন যে ওই জীবাশ্মটি অতীতের কোনো প্রাণীর, যার সাথে বর্তমান কোনো প্রাণীর মিল নেই। এই দেখে তিনি ঘোষণা করেন অতীতের প্রাণী এবং বর্তমানের প্রাণী অনেকটাই পৃথক ছিল। কিন্তু এটা আমাদের সংস্কারাচ্ছন্ন ধারণার পরিপন্থী ছিল। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে দার্শনিক বিজ্ঞানী এমডোক্লেস প্রথম জানান যে প্রাণী সৃষ্টির বহু পূর্বেই পৃথিবীতে উদ্ভিদের আবির্ভাব ঘটেছিল। পরবর্তীকালে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, নাম তোমরা সবাই শুনেছ, তার মতে অজৈব পদার্থ থেকেই পৃথিবীতে জৈব পদার্থের সৃষ্টি হয়েছে। পৃথিবীতে জীবগোষ্ঠীকে পার্থক্যের ভিত্তিতে তিনি দেখান বহু শ্রেণীতে ভাগ করা যায় এবং এই শ্রেণীগুলি একে অপরের থেকে উন্নততর বা অনুন্নততর, অর্থাৎ তারা সমকালীন জীব, তাদের পূর্বপুরুষ জীব থেকে উদ্ভূত হয়ে নানা প্রকার পরিবর্তন এবং রূপান্তরণের মাধ্যমেই আজকের অবস্থায় পৌঁছেছে। অর্থাৎ এই দার্শনিকগণের ধারণা থেকেই বা মতবাদ থেকেই একটা স্পষ্ট ধারণা হয়ে ওঠে যে পৃথিবীতে জীবের অভিব্যক্তি যে ঘটেছে এবং সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। কিন্তু কীভাবে এই অভিব্যক্তি ঘটল, তার পটভূমিকায় কী ছিল, তখনকার দিনে তার এই বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা ছিল না। সভ্যতা এবং বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথেই এই ধারণাগুলি স্পষ্ট হয়ে ওঠে। তাহলে আমরা এক কথায় বা অভিব্যক্তি বা বিবর্তন কাকে বলে কি বলবো? বর্তমান দিনের জ্ঞানের আলোকে আমাদের ধারণা যে ৩ থেকে ৪ কোটি বছর পূর্বে সূর্য থেকে আমাদের এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। পৃথিবীর প্রাথমিক অবস্থায় তাপমাত্রা এত বেশি ছিল যে ওখানে কোনো প্রকার জীবের জীবন ধারণের জন্য উপযুক্ত ছিল না।
কালক্রমে পৃথিবী শীতল এবং কঠিন হয়, সমুদ্রের সৃষ্টি হয়, তাপমাত্রা হ্রাস পেতে থাকে, ক্রমশ আমাদের এই পৃথিবী জীবন ধারণের জন্য উপযুক্ত হয় এবং সমুদ্রের জলেই প্রথম জীবনের সৃষ্টি হয়। ওই সরল জীবন ও জীব থেকেই একসময় কালে নানা পরিবর্তনের মাধ্যমে আজকের এই জীব সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। অর্থাৎ সরল থেকেই জটিল জীব সৃষ্টির ইতিহাসই প্রকৃতপক্ষে অভিব্যক্তি বা বিবর্তন। অর্থাৎ আমরা এই ধারণা থেকেই বলতে পারি পৃথিবীতে যত জীবন্ত জীব আছে বা যত জীব আছে তারা পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ অল লিভিং থিংস আর রিলেটেড। এবার চলে আসি অভিব্যক্তি কথাটির অর্থ কী বা এই অভিব্যক্তি শব্দটি এলো কোথা থেকে। দেখো, অভিব্যক্তি বা ইভলিউশন শব্দটি একটি ল্যাটিন শব্দ ইভলভার থেকে উৎপত্তি হয়েছে। এর আক্ষরিক অর্থ হল উন্মোচন বা ক্রমবিকাশ। ব্রিটিশ দার্শনিক শিক্ষাবিদ হার্বার্ট স্পেন্সার দ্বারা ইভলিউশন শব্দটির ব্যাপক পরিচিতি ঘটলেও 1832 খ্রিস্টাব্দে লিয়েল সর্বপ্রথম ইভলিউশন শব্দটি ব্যবহার করেন। তাহলে আমরা অভিব্যক্তি কাকে বলবো না, এই পৃথিবীতে জীবন সৃষ্টির সূত্রপাত থেকে শুরু করে বহু বহু বছর ধরে নানা পরিবর্তনের মাধ্যমে জীবের যে বর্তমান পরিণতি তার ইতিহাস অধ্যয়নই প্রকৃতপক্ষে অভিব্যক্তি। আবার আমরা এটাকে এইভাবেও বলতে পারি যে অতি মন্থর ও গতিশীল জৈবিক প্রক্রিয়ায় সরল উদ্বংশীয় জীব থেকে উদ্ভূত হয়ে নানা প্রকার পরিবর্তন এবং রূপান্তরণের মাধ্যমে যখন ভিন্ন ভিন্ন প্রকার জীবের সৃষ্টি হয় তাকেই জৈবিক অভিব্যক্তি বা অভিব্যক্তি বলা হয়। তোমরা এই ছবিটার দিকে যদি তাকাও তাহলেও দেখতে পাবে যে পৃথিবীতে জীব সৃষ্টি থেকে শুরু করে কোন জীব কোন সময় কার পরে এসেছে, অর্থাৎ এই ছবিটায় এর আগের ছবি অর্থাৎ অল লিভিং থিংস আর রিলেটেড এই কথাটিকে প্রমাণ করে। তোমরা ছবিটাকে খুব ভালোভাবে লক্ষ্য করো, দেখতে পাবে যে এখানে পরস্পর ছক বা সারণীর মতো এটা দেওয়া আছে, যেখানে এক একটা পর্ব বা শ্রেণী কার পরে এসছে বা একটা জীব কাকে এসছে তার পূর্বপুরুষকে এটা থেকে তোমরা অনেকটাই আন্দাজ করতে পারবে। এবার আসি অভিব্যক্তির স্তর সম্পর্কে। সমগ্র অভিব্যক্তি পদ্ধতিটিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটি অজৈব অভিব্যক্তি আর একটি জৈব অভিব্যক্তি। যেহেতু এই অভিব্যক্তিকে এখানে অনুসন্ধান করে মানুষ, তাই মানুষ ও তার সাংস্কৃতিক অভিব্যক্তি এই অংশটিও অভিব্যক্তি স্তরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রথমেই আসি অজৈব অভিব্যক্তি। দেখো, অজৈব অভিব্যক্তি হলো একটি তত্ত্ব যার দ্বারা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড কীভাবে তৈরি হয়েছে সেটি সম্পর্কে জানা যায়। এটি কখনোই একটি প্রজাতি বা একটি প্রাণী কীভাবে সৃষ্টি হলো সে সম্পর্কে এটিতে কোনো তথ্য পাওয়া যায় না। দেখো, এটির মধ্যে যে আমাদের এই ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রায় 14.4 বিলিয়ন বৎসর আগে তৈরি হয়েছিল। এটির জন্যে সাধারণত যে বিগ ব্যাং থিওরি আছে সেটিকে এখন অবধি গ্রহণযোগ্য বলে মনে করা হয়।
এই তত্ত্ব অনুযায়ী যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু বা সমস্ত শক্তি একটি নির্দিষ্ট পয়েন্টে কেন্দ্রীভূত হয়েছিল, হঠাৎ করে সেখানে বিস্ফোরণ ঘটে, তার ফলে সমগ্র শক্তি বা তার সমগ্র মেটেরিয়াল গোটা চারিদিকে ছড়িয়ে পড়ে, তার ফলেই আজকের এই স্টার বা গ্যালাক্সি এগুলো তৈরি হয়। আজ থেকে প্রায় 10 বিলিয়ন ইয়ার্স আগে, অর্থাৎ 10 বিলিয়ন বৎসর আগে আমাদের এই সৌরজগৎ তৈরি হতে শুরু হয়েছিল। এবার আসি জৈব অভিব্যক্তি সম্পর্কে। জৈব অভিব্যক্তি দ্বারা আমরা জানতে পারি যে এই পৃথিবীতে প্রতিটি প্রাণী বা উদ্ভিদ তাদের একটি নির্দিষ্ট পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছে এবং তারা তাদের মধ্যে নির্দিষ্ট জিনগত বা নানা পরিবেশগত পরিবর্তনের কারণে তারা তাদের পূর্বপুরুষ থেকে ভিন্ন, অর্থাৎ বাহ্যিকভাবে ভিন্ন দেখায়। এবার আসি মানুষ ও তার সাংস্কৃতিক অভিব্যক্তি সম্পর্কে। দেখো, মানুষ এবং সাংস্কৃতিক অভিব্যক্তি বলতে কিভাবে আমাদের আদিম মানুষ থেকে আজকের এই আধুনিক মানুষের উদ্ভব হলো। আধুনিক মানুষের প্রজাতিকে আমরা হোমো বলে জানি, অর্থাৎ আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়েন্স, আর এদের সরাসরি পূর্বপুরুষ ছিল হোমোনিডস। অর্থাৎ মানুষ এবং তার সাংস্কৃতিক অভিব্যক্তি বলতে মূলত তার পূর্বপুরুষ থেকে আধুনিক মানুষের বিবর্তন প্রক্রিয়াকেই বোঝায়। এবার চলে আসি রাসায়নিক বিবর্তন সম্পর্কে। প্রাণ সৃষ্টির পূর্বেই পৃথিবীতে অজৈব উপাদান থেকে জৈব উপাদানের উৎপত্তি হয়েছে, একেই বলা হয় রাসায়নিক বিবর্তন। অর্থাৎ দেখো, এইখানে যে ইনঅর্গ্যানিক কম্পাউন্ড অর্থাৎ অজৈব উপাদান থেকে এই অর্গ্যানিক যে কম্পাউন্ডগুলো তৈরি হয়েছে সেগুলোকে আমরা কি বলবো, এই ঘটনাটাকেই বলবো আমরা রাসায়নিক বিবর্তন। অর্থাৎ এইখানে যে ইনঅর্গ্যানিক কম্পাউন্ড যেগুলো ছিল সেখান থেকে ধরো অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড এগুলো যে তৈরি হয়েছে, এই প্রক্রিয়াটাই হলো রাসায়নিক বিবর্তন। এবার আসি জীবনের উৎপত্তি সম্পর্কে। দেখো, বহু যুগ ধরে প্রাণের উৎপত্তি সম্পর্কে মানুষের নানা রকম কৌতূহল রয়েছে। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে প্রাণের উৎপত্তি সম্পর্কে নানা রকম তত্ত্ব প্রকাশ করেছেন। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য তত্ত্ব তোমাদেরকে আমি বলছি, তবে জানবে এটা তোমাদের পুরোপুরি সিলেবাসে নেই। তোমাদের সিলেবাসে কেবলমাত্র জীবনের রাসায়নিক উৎপত্তি মতবাদ বা কেমোজেনি মতবাদ, এই মতবাদটি আছে, বাকিগুলো জাস্ট তোমাদের জানার জন্য বলছি। দেখো, এই মতবাদগুলো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে স্বতন্ত্র সৃষ্টি মতবাদ। এই মতবাদ অনুযায়ী যে সর্বশক্তিমান ঈশ্বর এই গ্রহ, নক্ষত্র, মানুষ, সমস্ত জীবজন্তু তার প্রয়োজন অনুযায়ী স্বতন্ত্রভাবে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি থেকে এদের তেমন বিশেষ কিছু পরিবর্তন হয়নি। এরপরে আসি স্বতঃস্ফূর্ত সৃষ্টির মতবাদ। এই তত্ত্ব অনুসারে কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রাণহীন জড় উপাদান থেকে আমাদের এই সজীব উপাদান বিকশিত হয়েছে। তারপরে আসি বহির্বিশ্ব মতবাদ। এই মতবাদ অনুযায়ী যে পৃথিবীতে প্রাণ এসেছে বাইরে থেকে, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো অংশ থেকে কসমোজোয়া নামক রেণু সদৃশ্য পদার্থ প্রাণের সৃষ্টি করেছে। অর্থাৎ বাইরে থেকে বা অন্য কোনো গ্রহ থেকে এই রেণু বীজের মতো পৃথিবীতে এসেছে, তার ফলেই পৃথিবীতে এই প্রাণ তৈরি হয়েছে। জীবনের রাসায়নিক উৎপত্তি মতবাদ বা কেমোজেনি মতবাদ, এই মতবাদটা তোমাদের পড়াবো, তাই আমি এটা একটু পরে বলবো। তার আগে তোমাদের এই বাকি দুটো মতবাদ নিয়ে একটু বলে দিই। বিপর্যয়বাদ। দেখো, বিখ্যাত পুরাতত্ত্ব বিজ্ঞানী কুভিয়ারের মতে যে পৃথিবী
আলাদা আলাদাভাবে বারবার জীবনের সৃষ্টি হয়েছে বা সৃষ্টি করেছে। এক একবার সৃষ্টির শেষে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে অধিকাংশ জীব ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আবার নতুন করে জীবনের শুরু হয়েছে। ভাইরাস তত্ত্ব। তোমরা জানো যে তোমরা সবাই জানে যে ভাইরাস হলো জীব এবং জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, অর্থাৎ জীবকোষের বাইরে এটা জড়ের মতো থাকে এবং জীবকোষের মধ্যে এটা সজীবতা প্রকাশ পায়। অনেকের মতে ভাইরাস যেহেতু জীব এবং জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, তাই এই ভাইরাস জড় পদার্থ থেকে উৎপন্ন হয়েছে এবং এটি পৃথিবীর সর্বপ্রথম জীব। বর্তমান ধারণা অনুযায়ী পৃথিবীতে প্রাণের উৎপত্তি হঠাৎ করে হয়নি। নানা ধরনের জৈব রাসায়নিক পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত হয়ে গড়ে উঠেছে আজকের এই পৃথিবী। রাশিয়ান বিজ্ঞানী আলেকজান্ডার ইভানোভিচ ওপারিন দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ এই বইয়ে প্রথম জীবনের উৎপত্তি সংক্রান্ত যে তথ্য সেটি ওপারিন প্রকল্প নামে তাতে ব্যাখ্যা করেন। অর্থাৎ ওপারিন তার বই দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ এই বইতে যে ওপারিন প্রকল্প বলে একটি অংশ আছে, সেখানে প্রাণের উৎপত্তি সম্পর্কে তিনি ব্যাখ্যা করে গেছেন। পরবর্তীকালে ব্রিটিশ বিজ্ঞানী জে.বি.এস. হ্যালডেন তার রেশনালিস্ট অ্যানুয়াল নামক জার্নালে এই একই রকম মতবাদ প্রকাশ করেন। তাদের মতবাদকেই আজকে ওপারিন এবং হ্যালডেন প্রকল্প নামে পরিচিত। এবার চলে আসি ওপারিন ও হ্যালডেন প্রকল্প অনুযায়ী প্রাণের সৃষ্টির বিভিন্ন ধাপ। দেখো, এই ধাপগুলি হলো পৃথিবীর উৎপত্তি, কেমোজেনি, জৈবিক বিবর্তন বা বায়োজেনি, ইউক্যারিওটিক কোষের আবির্ভাব। এইখানে যে এই দুটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে 1 নম্বর পয়েন্ট, পৃথিবীর উৎপত্তি। দেখো, আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর পূর্বে মহাবিশ্বের একটি গ্যাসীয় সৌর নেবুলা নামক গ্যাসীয় ধূলিকণাগুলি সমন্বিত হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছিল। পৃথিবী সৃষ্টির পর বিভিন্ন মৌলগুলি উত্তপ্ত গ্যাসীয় পিণ্ডরূপেই অবস্থান করছিল। সেই সময় পৃথিবীর তাপমাত্রা প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল, অর্থাৎ সেই সময় প্রাণ সৃষ্টির কোনো সম্ভাবনাই ছিল না। পরবর্তীকালে উত্তাপ কমার সাথে সাথে এই গ্যাসগুলি বিভিন্ন স্তরে ঘনীভূত হয়ে বিন্যস্ত হয় এবং আরও যখন পৃথিবী ঠান্ডা হয় তখন কি হয়েছিল না, পৃথিবীতে জলচক্রের উৎপত্তি হয়, সমুদ্রের আবির্ভাব হয়। যে হালকা যে অংশগুলি বা একদমই হালকা যে অংশগুলি ছিল, যেগুলো কি হয় পৃথিবীর মাধ্যাকর্ষণের ফলে এত হালকা হওয়ার জন্যে তারা আর পৃথিবী পৃষ্ঠে ছিল না, তারা কি করলো, সেই সমস্ত অংশগুলি আমাদের বায়ুমণ্ডলে অবস্থান করলো এবং যেগুলো সিলিকার মতো হালকা ধাতুগুলো সেগুলো কি হলো, পৃথিবী পৃষ্ঠের বাইরে অবস্থান করলো এবং লোহা আয়রন যেগুলোর মধ্যে ভারী ধাতুগুলো সেগুলো ক্রমাগত কেন্দ্রের দিকে অবস্থান করলো। দেখো, পৃথিবীর কেন্দ্রে এখনও কিন্তু পুরোপুরি বাইরের মতো ঠান্ডা নয়, সেই কেন্দ্রটা এখনও কিন্তু অনেকটাই তরল, কেবলমাত্র বাইরের অংশটা, সেই অংশটা ঠান্ডা হয়ে একটু শক্ত বা কঠিন বা জমাট অংশ আমরা দেখতে পাই। তবে মনে রাখো, পৃথিবী সৃষ্টির প্রথম অবস্থাতে বা আদি অবস্থাতে পৃথিবীর পরিবেশ সম্পূর্ণ বিজারক প্রকৃতির ছিল, সেখানে কিন্তু কোনো মুক্ত অক্সিজেন গ্যাস ছিল না। এরপর আসি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হলো কেমোজেনি বা জীবনের রাসায়নিক উৎপত্তি।
অর্থাৎ এইখানে প্রথমে কি হলো, সরল জৈব যৌগের সংশ্লেষ হলো। দেখো যে পৃথিবীর তাপমাত্রা যখন কমতে কমতে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হলো, তখন কি হলো, বিভিন্ন প্রকার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন মিলে বিভিন্ন রকম বিক্রিয়া শুরু করলো। এই বিক্রিয়ার ফলে দেখো এই ছবিটা দেখো, যে এই বিক্রিয়ার ফলে প্রথম মিথেন, অ্যাসিটিলিন, অ্যালডিহাইড যৌগ ইত্যাদি তৈরি হতে শুরু করলো, এবং সেখান থেকে আস্তে আস্তে সেই যৌগগুলি ক্রমাগত বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, গ্লাইকোলিক অ্যাসিড ইত্যাদি মিশতে থাকলো, উৎপন্ন হতে থাকলো। দেখো সেই বিক্রিয়াগুলি করার জন্য যে তাপমাত্রাগুলির দরকার ছিল সেগুলো বেশিরভাগই যে পৃথিবীতে সেই সময় যে সমস্ত বা জল, সেগুলো বেশিরভাগই পৃথিবীর চারপাশে জলীয় বাষ্প হিসাবে ছিল। মাঝে মাঝে তার ফলে কী হতো, সেখানে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতো। তার যে বজ্রপাত হতো, সেই বজ্রপাতের যে শক্তি ছিল তার দ্বারাই কিন্তু এই রাসায়নিক বিক্রিয়াগুলি সংঘটিত ছিল। তাহলে প্রথম পর্যায়ে কি বিক্রিয়া হলো না, সরল যৌগের উৎপত্তি। অর্থাৎ যখন পৃথিবীর তাপমাত্রা কমতে কমতে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, তখন বিভিন্ন রকম যৌগ মিলে বিভিন্ন রকম হাইড্রোকার্বন, অ্যাসিটিলিন, ইথিলিন ইত্যাদি তৈরি হতে থাকলো। তারপরে আস্তে আস্তে সেখান থেকে অ্যাসিটাইলডিহাইড, এবং সেখান থেকে আস্তে আস্তে অ্যামোনো অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন ইত্যাদি যৌগ উৎপন্ন হলো, এবং তার সাথে সাথে সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদিও তৈরি হলো। এর পরবর্তী জায়গায় আসি, পরবর্তী পয়েন্ট, সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগের সৃষ্টি। দেখো দ্বিতীয় পর্যায়ে কি হলো না, বিভিন্ন প্রকার যে সরল জৈবগুলি উৎপন্ন হয়েছিল, সরল জৈব যৌগ, যেমন সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন ইত্যাদি দেখতে পাচ্ছ এখানে, পিউরিন বেস, পিরিমিডিন বেস বা অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, যেগুলো আগের ছবিতেও দেখেছো, যেগুলো উৎপন্ন হয়েছিল, সেগুলো এবার কি করলো, নিজেদের মধ্যে বিক্রিয়া শুরু করলো। এবং এই বিক্রিয়া হওয়ার জন্য যে প্রয়োজনীয় শক্তি, সেই শক্তিগুলো আসছিল কোথা থেকে না, এখানে সৌরশক্তি এবং বজ্রপাত থেকে। দেখো প্রাচীনকালে কি হলো না, এই সমস্ত যে পদার্থগুলো উৎপন্ন হলো, সেই উৎপন্ন পদার্থগুলো হ্যালডেনের মতে যে যৌগগুলো সমুদ্রের জলে মিশে এক প্রকার হট ডাইলিউটিভ স্যুপ বা তপ্ত লঘু স্যুপ নামক উত্তপ্ত তরল হিসাবে অবস্থান করত। অর্থাৎ এই যৌগগুলো, এই যৌগ বলতে যেমন বিভিন্ন প্রকার সরল যৌগ থেকে উৎপন্ন জটিল কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ এই যে সরল জৈব যৌগ, এখান থেকে যে সমস্ত জটিল জৈব যৌগগুলি উৎপন্ন হয়েছিল, যেমন আরেকবার বলছি, জটিল কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি, এগুলো কি করলো না, উত্তপ্ত সমুদ্রের জলে মিশে অবস্থান করত। এটাকেই বিজ্ঞানী হ্যালডেন হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু তরল হিসাবে নামকরণ করেছেন। এর অপর নাম প্রিবায়োটিক স্যুপ। তার মতে এখান থেকেই প্রাণের উৎপত্তি হয়েছিল। এর পরের পয়েন্টে আসি, কোয়াসারভেটের উৎপত্তি। বৃহৎ জৈব যৌগগুলি আন্তঃআণবিক বলের আকর্ষণে তপ্ত লঘু তরল থেকে আলাদা হয়ে যে গোলাকার লিপিড নির্মিত দ্বিস্তরীয় আবরণী বেষ্টিত কোলয়েড কণা তৈরি করলো, তাকে আমরা কোয়াসারভেট বলি। তোমরা এটা ছবি দেখতে পাচ্ছ, এগুলো এক একটা কোয়াসারভেটের ছবি। তাহলে এগুলো কীরকম না, গোলাকার লিপিড নির্মিত দ্বিস্তরীয় আবরণী বেষ্টিত
কোলয়েড কণা। বিজ্ঞানী ফক্সের মতে, অর্থাৎ বিজ্ঞানী সিডনি ফক্সের মতে, যে প্রাচীন পৃথিবীতে সমুদ্রের মধ্যে অনেকগুলি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রথমে প্রোটিনয়েড, তারপরে মাইক্রোস্ফিয়ার তৈরি করে। এই কণাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক একটা মাইক্রোস্ফিয়ারের তৈরি। তার মতে কুয়া সার্ভেট নয়, মাইক্রোস্ফিয়ারের মধ্যেই প্রথম প্রাণের উৎপত্তি হয়। এরপরে চলে আসি কুয়া সার্ভেটের মধ্যে নিউক্লিক অ্যাসিডের উৎপত্তি। দেখো, প্রায় 3.6 বিলিয়ন বছর আগে সব প্রজননশীল নিউক্লিক অ্যাসিডগুলি, যেমন এখানে নিউক্লিক অ্যাসিড বলতে এখানে কিন্তু আরএনএ হবে, অর্থাৎ এই যে নিউক্লিক অ্যাসিডগুলো উৎপন্ন হয়েছিল তখনকার দিনে, সেগুলো কিন্তু সবগুলোই আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড ছিল। এই ধরনের প্রোটিনবিহীন আরএনএগুলিকে নগ্ন জিন বলা হতো। অর্থাৎ তখনকার দিনে যে প্রোটিনবিহীন নগ্ন আরএনএ উৎপন্ন হয়েছিল সেগুলিকে নগ্ন জিন বলা হতো। কুয়া সার্ভেটের মধ্যে যখন এই নগ্ন নিউক্লিক অ্যাসিডগুলি অর্থাৎ আরএনএগুলি প্রবেশ করলো, তখন এর ঘটনাকেই প্রাথমিকভাবে জীবনের সূত্রপাত বলে মনে করা হয়। অর্থাৎ এই ধাপ যে দেখতে পাচ্ছ, কুয়া সার্ভেটের মধ্যে নিউক্লিক অ্যাসিডের উৎপত্তি বা নিউক্লিক অ্যাসিডের প্রভাব, এই ধাপটিই ছিল জীবনের সূত্রপাত। এবার আসি প্রাথমিকভাবে জীবনের উৎপত্তি বা বায়োজেনি। দেখো, আজ থেকে প্রায় 3.7 বিলিয়ন বছর আগে বিভিন্ন রকম শর্তের উপস্থিতিতে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া, যেমন কনডেনসেশন, পলিমারাইজেশন, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল যৌগ থেকে ক্রমাগত জটিল জৈব যৌগ উৎপত্তি এবং সেখান থেকে আদি কোষের উৎপত্তি বা জীবনের সূত্রপাত ঘটার ঘটনাকেই বায়োজেনি বলা হয়। দেখো, কুয়া সার্ভেটগুলির মধ্যে নিউক্লিক অ্যাসিডের প্রবেশ ঘটলে তাদেরকে কি বলা হয় না, প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট বলা হয়। এই প্রোটোসেল বা প্রোটোবায়ন্টগুলিতে প্রযোজনিক বস্তুরূপে আরএনএ ছিল। দেখো, তার আগেই তোমাদেরকে বলেছি যে কুয়া সার্ভেটের মধ্যে নিউক্লিক অ্যাসিডের প্রবেশ। দেখো, এই নিউক্লিক অ্যাসিড বা আরএনএ কীভাবে উৎপত্তি হয়েছে সেটা তোমাদেরকে তখন বলিনি, একটু বলে দিই। যে তখন সমুদ্রের জলে যে মুক্ত নিউক্লিওটাইডগুলো ছিল সেগুলি পরস্পর যুক্ত হয়ে প্রথমে পলিনিউক্লিওটাইড তৈরি করলো। দেখো, এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখো পিউরিন বেস ক্রমাগত এখানে যুক্ত হয়ে ধরো নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে, নিউক্লিওটাইড তৈরি হয়েছে। মনে করো, দাঁড়াও এই ছবিটাতে দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, ওই রকম ছবি নেই। দেখো, এই পিউরিনগুলো বা বিভিন্ন রকম শর্করা, অর্থাৎ এই পিউরিন বা পিরিমিডিন, শর্করা এবং তার সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি হয়েছে, নিউক্লিওটাইড। সেই নিউক্লিওটাইডগুলো পরস্পর যুক্ত হয়ে তৈরি করেছে পলিনিউক্লিওটাইড। সেখান থেকেই তৈরি হয়েছে, অর্থাৎ এই পলিনিউক্লিওটাইড থেকে তৈরি হয়েছে নিউক্লিক অ্যাসিড, যেটা ছিল আরএনএ প্রকৃতির। যখন কুয়া সার্ভেটের মধ্যে এই নিউক্লিক অ্যাসিড বা এই নগ্ন আরএনএ প্রবেশ করেছে, তখনই হয়েছে জীবনের উৎপত্তি। সেই ঘটনাটাকে আমরা বলি বায়োজেনি। অর্থাৎ কুয়া সার্ভেটের মধ্যে প্রথম যখন নিউক্লিক অ্যাসিডের প্রবেশ ঘটল, তখন সেই ঘটনায় বা তার ফলে যে জীবটির উৎপত্তি হলো তাকে আমরা বলছি প্রোটোসেল। দেখো, এটা একটা প্রোটোসেলের গঠন। দেখো, এটা একটা বাইলেয়ার, দুটো স্তর আছে। ভেতরে দেখতে পাচ্ছ আরএনএ আছে, আর এখানে দেখো নিউক্লিওটাইডগুলো দেখতে পাচ্ছ, আর এখানে এটা হচ্ছে প্রোটোসেলের সারফেস বা বাহ্যিক আকৃতি। এটা ডায়াগ্রামেটিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে
আরএনএটা আছে, এটা ক্রমাগত প্রোটোসেল বা কোয়াসার্ভেটের মধ্যে প্রবেশ করেছে, তার ফলেই তৈরি হয়েছে প্রোটোসেলের আর এটা একটা প্রোটোসেলের গঠন, যেটাকে আমরা প্রোটোবায়ন্টও বলে থাকি। এরপরে প্রায় আজ থেকে 3.5 বিলিয়ন বছর আগে প্রোটোসেল থেকে প্রোক্যারিওটিক জীবের উৎপত্তি হয়। দেখো, প্রথমে যে প্রোক্যারিওটিক জীব ছিল সেগুলো ছিল সেই সময় কিন্তু পরিবেশে যথেষ্ট পরিমাণে অক্সিজেন ছিল না। তখন যে জীবগুলো ছিল সেখান থেকে তৈরি হয় কেমো অটোট্রপ বা রাসায়নিকভাবে স্বভোজী, অর্থাৎ বিশেষ করে সালফার ব্যাকটেরিয়ার মতো যে সমস্ত জীবগুলো ছিল, আমি ঠিক সালফার ব্যাকটেরিয়া এখানে বলতে চাইছি না, যে সালফার ব্যাকটেরিয়া যেমন কেমো অটোট্রপ ওই ধরনের জীব তখন উদ্ভূত হয়েছিল। তারপরে কি হলো না, তাদের থেকে অক্সিজেন উৎপন্ন হলো এবং সেখান থেকেই কিন্তু সালোক সংশ্লেষকারী জীব, প্রথম নীলাভ, সবুজ শৈবাল, এই ধরনের জীব উৎপত্তি হলো। অর্থাৎ এই অবৎ শোষণকারী জীবেরা যখন পরিবেশে ক্রমাগত অক্সিজেন সঞ্চয় করতে লাগলো, তারপরেই কিন্তু স্বভোজী অর্থাৎ ফোটো অটোট্রপ, যেগুলো পরিবেশ থেকে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকে, সেই সমস্ত ফোটো অটোট্রপ জীবের উৎপত্তি হলো। অর্থাৎ প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট, সেখান থেকে কেমো অটোট্রপ, তারপর সেখান থেকে ফোটো অটোট্রপ জীবের সৃষ্টি হলো। তারপরে আজ থেকে প্রায় 1.5 বিলিয়ন বছর আগে প্রথম মুক্ত অক্সিজেনে শ্বসনক্ষম ইউক্যারিওটিক কোষের আবির্ভাব হয়। তাহলে এই সম্পূর্ণ ঘটনাটাই হলো, যেটা জানলে সেটাই হলো ওপারিন এবং হ্যালডেন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমেই এই দুজন বিজ্ঞানী পৃথিবীতে কিভাবে জীবনের উৎপত্তি হলো সে সম্পর্কে ব্যাখ্যা দিয়ে গেছেন। তোমরা যখন বায়োজেনি কথাটা জানলে, তার সঙ্গে দুটো টার্ম জেনে রাখো, একটাকে বলে অ্যাবায়োজেনেসিস, একটাকে বলা হয় বায়োজেনেসিস। অ্যাবায়োজেনেসিস বলতে এটা একটা তত্ত্ব, যে তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে কোনো অজৈব বস্তু থেকে। আর বায়োজেনেসিস এটাও একটা তত্ত্ব, যে তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে অন্য কোনো জীবন্ত জীব থেকে। অর্থাৎ এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে প্রাণ অন্য কোনো লিভিং এক্সিস্টিং জীব থেকেই তৈরি হয়েছে। দেখো, অ্যাবায়োজেনেসিস তত্ত্বের যে প্রবক্তা তারা হলেন ওপারিন, মিলার এবং উরে। আর বায়োজেনেসিস তত্ত্ব, যেটা অনেকেই এর মধ্যে জানো, থিওডোর, সোয়ান, ম্যাথুস, স্লেডেন, রুডলফ ভিরচাও, এরা হলো বায়োজেনেসিস তত্ত্বের প্রবক্তা। তাহলে অ্যাবায়োজেনেসিস তত্ত্বের মূল বিষয় কি না, অজৈব পদার্থ থেকে জীবের তৈরির সৃষ্টি। আর বায়োজেনেসিস তত্ত্বের মূল বিষয় কি না, অন্য কোনো লিভিং জীব বা অন্য কোনো জীবন্ত জীব থেকেই আজকের পৃথিবীতে এই জীবের সৃষ্টি হয়েছে। দেখো, অ্যাবায়োজেনেসিস যে তত্ত্ব, যেটা তোমরা ওপারিন হ্যালডেন প্রকল্পে জানলে, এই তত্ত্বটা কিন্তু অনেকটা মনে করার বিষয়, এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভ নেই। কিন্তু বায়োজেনেসিস কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভ। দেখো, আজকে আমরা পৃথিবীতে চাক্ষুষভাবে দেখি একটা জীব থেকেই আরেকটা জীবের তৈরি। আমরা কিন্তু অ্যাবায়োজেনেসিস যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু নিজে চাক্ষুষভাবে অনুভব করতে পারি না, চাক্ষুষভাবে দেখতে পায় না। এটাকে ধারণা করা হয় যে এইভাবে পৃথিবীতে প্রাণের তৈরি হয়েছে, কিন্তু বায়োজেনেসিস প্রক্রিয়াটাকে আমরা চাক্ষুষভাবে উপলব্ধি করতে পারি। তাই এটা কি সায়েন্টিফিক্যালি প্রুভ এবং এক্সপ্লেন্ড। এই ছবিটা তখন তোমাদের দেখানো হয়নি, এটা হ্যারোল্ডের মতে একটা হট ডায়ালিটিক স্যুপের ছবি। দেখো, সেটা অনেকটা দেখতে এইরকম ছিল, এই ছবিটা তখন তোমাদেরকে দেখানো হয়নি। এরপর আসি আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এই তত্ত্বের প্রবক্তা ছিলেন আলেকজান্ডার রিচ।
দেখো, আদিম পৃথিবীতে জেনেটিক বস্তু হিসাবে আরএনএর প্রাধান্য ছিল। এটা তোমরা আগেই জেনেছো। কারণ কি না, এই আরএনএ তখন স্বপ্রজননশীল ছিল এবং এর মধ্যে ক্যাটালাইটিক অর্থাৎ উৎসেচকের একটা বিশেষ ভূমিকা ছিল। ওই জন্য আরএনএকে দেখবে অনেকে রাইবোজাইম বলে থাকে। কারণ তখনকার দিনে বা সেই সময়ে ওই সমস্ত জীবের মধ্যে আলাদা কোনো উৎসেচকের কার্যকারিতা ছিল না, তখন আরএনএ উৎসেচকের ভূমিকা পালন করত। কিন্তু ধীরে ধীরে কি হয় না, স্থিতিহীনতার কারণে আরএনএ ক্রমাগত দুর্বল হতে থাকে বা তার কার্যকারিতা হারাতে থাকে। দুর্বল হতে থাকে কথাটা ঠিক নয়, যে স্থিতিহীনতার কারণে আরএনএ ক্রমাগত তার কার্যকারিতা হারাতে থাকে। এরপর সম্ভবত রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সহায়তায় আরএনএ তার চেয়ে উন্নততর স্থিতিশীল যৌগ ডিএনএতে রূপান্তরিত হয় এবং পরবর্তীকালে এই আরএনএ থেকেই এই ডিএনএ যুক্ত জীবের সৃষ্টি হয়। দেখো, এখানে দেখতে পাচ্ছ এই ছবিটাতে যে প্রথমে অজৈব বস্তু থেকে প্রথমে আরএনএ তৈরি হচ্ছে। আরএনএ দেখো স্বপ্রজননশীল এবং এটার মধ্যে নিজস্ব উৎসেচকের কার্যকারিতা আছে, তাই এটাকে অনেকে রাইবোজাইম বলে থাকে। তারপর আরএনএ থেকে দেখো প্রোটিন তৈরি হয়, এটা অনেকেই জানো। তারপর দেখো আরএনএর মধ্যে আরএনএ কি করেছে না, কোয়া সার্ভেটের মধ্যে প্রবেশ করেছে বা তার বাইরে একটা মেমব্রেন তৈরি করেছে। তার ফলে এখানের মধ্যে একটা নতুন ভূমিকা সে এখানে দেখাতে পেরেছে। দেখো এখান থেকে দুদিকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের ফলে এখান থেকে কি তৈরি হয়েছে, ডিএনএ। আর এখানে দেখো সেলুলার অ্যাক্টিভিটির জন্য সে প্রোটিনও তৈরি করতে সক্ষম হয়েছে। এটাই হলো আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। অর্থাৎ আদি জীবেরা সমস্তরাই কী ছিল, আরএনএ যুক্ত ছিল। কিন্তু মডার্ন যে আধুনিক জীবেরা তার কিন্তু বেশিরভাগই তোমরা জেনে রাখবে যে এরা ডিএনএ যুক্ত জীব। এরপরে আসি মিলার এবং উরের পরীক্ষা, এটাকে সিমুলেশন এক্সপেরিমেন্টও বলা হয়। দেখো, বিজ্ঞানী ওফারিন এবং হ্যালডেন যে ধারণা দিয়েছিলেন, যেটা তোমরা একটু আগেই জানলে, যে পৃথিবীর অক্সিজেনবিহীন পরিবেশে অধিক তাপমাত্রায় অর্থাৎ সূর্যের তাপ বা পৃথিবীর তাপ বা বিদ্যুৎক্ষরণের প্রভাবে বা ইউভি রশ্মির প্রভাবে যে অজৈব অণু থেকে পরস্পর বিক্রিয়া করে জটিল জৈব অণু তৈরি করেছে। এটা কিন্তু তাদের ধারণা ছিল মাত্র, এটার কিন্তু কোনো তারা প্রমাণ দিয়ে যেতে পারেননি। তোমরা এটাই জানো যে বিজ্ঞান সব কিছুই প্রমাণ ছাড়া কোনো কিছুকেই মেনে নেয় না। পরবর্তীকালে বিজ্ঞানী স্ট্যানলে মিলার এবং হ্যারল্ড উরে তারা একটি বিশেষ পরীক্ষার মাধ্যমে তারা ওপারিন এবং হ্যালডেনের যে ধারণা ছিল সেটাকেই অনেকটা বৈজ্ঞানিক স্বীকৃতি দিয়েছিলেন। তারা কি করেছিলেন না, একটা 5 লিটারের ধারণ ক্ষমতাযুক্ত একটা গোলাকার কাঁচ পাত্র তৈরি করেন, দেখতে পাচ্ছ। এখানে কি হয়, তাতে দুটো টাংস্টেনের ইলেকট্রোড যুক্ত করেন, যাতে তখন এর মধ্যে যদি বিদ্যুৎ ক্ষরণ করা হয় তাহলে প্রাচীনকালে যে বজ্রপাতের ফলে যেরকম পরিবেশ তৈরি হতো তারা সেই ধরনের পরিবেশ এখানে নির্মাণ করেন। এবং এর সাথে দেখো মিশ্রণটিকে ঠান্ডা জলের মধ্যে ঘনীভূত করে রাখা হয় এবং তার উপরে জলীয় বাষ্প, উত্তপ্ত জলীয় বাষ্প মিশ্রিত করা হয়, যাতে আদি পরিবেশ তারা তৈরি করতে পারেন। এবং এই যে 5 লিটার বদ্ধ পাত্র, এর মধ্যে তারা কি কি নিয়েছিলেন না, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন এখানে 2:2:1 অনুপাতে নিয়েছিলেন। দেখো এখানে যেহেতু বয়েল চেম্বারের মধ্যে জলকে গরম করা হচ্ছে, তার মধ্যে জলীয় বাষ্প তাহলে অলরেডি চলে আসছে, তাই এখানে এই H2 বলতে এখানে জলীয় বাষ্প বোঝানো হয়েছে। এবং এখানে এই যৌগগুলো বিক্রিয়া করার জন্য যে শক্তি, সেই শক্তিটা কিন্তু এখানে ইলেকট্রিক চেম্বারে এই ইলেকট্রোডের মধ্যে স্পার্ক বা বিদ্যুৎক্ষরণের ফলেই তৈরি হয়েছে। দেখো, এই সমগ্র যন্ত্রটিকে প্রায় 1 সপ্তাহ ধরে অনবরত চালনা করা হয়। চালনা করার পর দেখা গেল যে বদ্ধ কাঁচের পাত্রে
কি হয় না, গ্লাইসিন, অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড, ফর্মালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড বিভিন্ন রকম যৌগ সংশ্লেষিত হয়েছে। দেখো, এই পরীক্ষা থেকে এটা প্রমাণিত হলো যে আদিম পৃথিবীর অক্সিজেনবিহীন বিজারক পরিবেশে তাপশক্তি বা তড়িৎ শক্তি, ইউভি রশ্মি এগুলোর প্রভাবে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প ইত্যাদি মিশে জটিল জৈব যৌগ উৎপন্ন করে, যেটা পরবর্তীকালে সেখান থেকে কোয়াসারভেট বা প্রাণের সৃষ্টি হয়। আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেল, তাই এখানেই শেষ করছি। এই চ্যাপ্টারটির পরবর্তী অংশগুলির ভিডিও আর কিছুদিন পরেই তোমাদেরকে দেব। তোমরা এই ভিডিওটি ভালোভাবে দেখবে, তারপর বইটা ভালোভাবে পড়বে। অবশ্যই কোথাও অসুবিধা হলে তারপর জানাবে।